না তোদের মাঝে কিছু হয়েছে কিনা, তবে আশা করছি এর উত্তর না জানা পর্যন্ত নিজেকে সামলে রাখবি। আর একটা কথা, পড়াশোনা ছাড়বি না। তুই তো ভালো ছাত্রী, এখানে যেভাবে পড়ায় মনোযোগ দিতি সেখানেও দিবি। আমার কোনো হেল্প লাগলে বলিস, ঠিক আছে? তুষি চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। ইলু তুষির মাথায় হাত বুলিয়ে ঘর থেকে চলে গেল। তুষি ঠায় বসে রইল। 20 মিনিটের মাথায় আরাফ ঘরমাক্ত শরীর নিয়ে ঘরে এলো। তুষি চোখ মেলে একবারও দেখলো না আরাফকে। আরাফ নিজের মানিব্যাগ আর ফোনটা বের করে ড্রেসিং টেবিলের উপর রেখে দিল। শার্টের উপরের বোতাম খুলে ঢিল করে তুষির দিকে তাকালো। তীর্যক চোখে তুষিকে দেখে নিয়ে তেজহীন নরম কণ্ঠে বলে ওঠে, এইভাবে বসে আছো কেন? কিছু হয়েছে? তুষির চিন্তিত স্থির দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। চোখ তুলে তাকানো ইচ্ছে জাগলো না। আরাফ কপালে দৃঢ় ভাঁজ টেনে তাকিয়ে রইল। বাজার করার অভ্যাস আরাফের নেই। টুকটাক জিনিসপত্র নিজে আনলেও বাজারটা তাদের দারোয়ানকে এক্সট্রা মাইনে দিয়ে করাতো। আজ অভ্যাসের বাইরে গিয়ে বাজার করায় শরীর দুর্বল লাগছে। কথা বলতেও ইচ্ছে করছে না, কিন্তু চুপ করে থাকতেও পারছে না। তুষিকে যতবারই শান্ত দেখেছে, অশান্ত হয়েছে তার মন। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে আরাফ তুষি চুপ থাকার মতিগতি বুঝতে চাইল। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি ভাবছো? তুষির নিশ্চল চাহনি ফ্লোরের দিকেই। কথা বলার বিন্দুমাত্র ইচ্ছেটুকু নেই। বিশদ এক চিন্তায় মগ্ন সে। তুষিকে তখনও চুপ থাকতে দেখে আরাফের কপালে ভাঁজ তুখর হলো। তুষির অতি সন্নিকটে গিয়ে দাঁড়ালো সে। আরাফের উপস্থিতি ততক্ষণে টের পেল তুষি। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই চমকে গেল। হুড়মুড় করে দাঁড়িয়ে এলোমেলো কণ্ঠে প্রশ্ন করল, আপনি কখন এসেছেন? আরাফ জবাব দিল না এবার। তীর্যক চোখে তুষিকে পরখ করে কপালে হাত রাখলো। কপালের ভাঁজ দৃঢ় করেই জিজ্ঞেস করলো, জ্বর তো নেই, অ্যাবনর্মাল বিহেভ করছো কেন? রুমে এসে তোমাকে কয়টা প্রশ্ন করেছে? মন কোথায় থাকে? কি হয়েছে বলো তো? তুষি চোখ উঠিয়ে তাকিয়ে রইল আরাফের দিকে। আরাফের গম্ভীর মুখভঙ্গি, শ্যামবর্ণ চেহারায় খোঁচা খোঁচা দাড়ি, সবকিছুই পর্যবেক্ষণ করেই অতি সংক্ষেপে চোখের দৃষ্টি সরালো। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে বাড়াতে বলল, না কিছুই হয়নি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আরাফ বাধা দিল। দ্রুত পদ আগলে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে তাকালো। কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বলল, সমস্যা কি? কাল রাত থেকে এমন করছো কেন? কি হয়েছে বলবে তো? কিছুই হয়নি, আমার ভালো লাগছে না। বলতে বলেছে তুষি। আরাফের শান্ত কণ্ঠে সুপ্ত রাগের বহিঃপ্রকাশ। তুষি দ্রুত ঢোক গিলে মিনমিনে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ, আমি আম্মুকে রান্নায় সাহায্য করতে যাচ্ছি, কিছু লাগলে বলবেন। অতি সাবধানে আরাফকে এড়িয়ে গেল তুষি। আরাফ বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। বোধগম্য হলো না তুষির নিশ্চুপ থাকার কারণ। বিমূঢ় দৃষ্টিতে নিশাতের নয়নজোড়া বাহিরের নীরব রাস্তায় স্থির। সন্ধ্যার লালাব আভা শুভ্র গগনে বিস্তর জায়গা জুড়ে আছে। সামনের দুটো হেডলাইট ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডিম টিম করে জ্বলছে সেই আলোগুলো। মৃদুমিত আলোতে নিশাত দু একবার পলক ঝাপটে তাকিয়ে রইল। বাইরের দমকা হাওয়া শরীরে হিম হয়ে যাচ্ছে, তবে নড়ল না। লম্বা খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে সেই দমকা হাওয়ায়। বারংবার চুল সরিয়ে দিয়ে চুপ করে বসে রইল। কিছুক্ষণ আগে হৃদ জানলা বন্ধ করতে বলে গিয়েছিল, তবে নিশাত বন্ধ করেনি। খোলা জানলায় মাথা ঠেকিয়ে হালকা বাতাসে মাতাল হয়ে যেতে ভালো লাগছে তার। কিছু সময় বাদে রেডি হয়ে বাসায় যাবে। ভেতরটা উৎফুল্লতায় নেচে উঠলেও বাইরে তা প্রকাশ করল না সে। এমনই সে নিজের ভেতর আনন্দ, হাসি, কান্না চেপে রাখতে অভ্যস্ত। তবে মন বারবার প্রশ্ন করছে, মায়ের ব্যথিত মনে সে কি নতুন করে জায়গা পাবে? যে মায়ের মন নিজ হাতে জীর্ণ করেছে, সেই মনে কি পুনরায় নিজের জন্য জায়গা পাবে? পাবে আদৌ? যেখানে হৃদ তাকে ক্ষমা করতে পেরেছে, সেখানে মা কেন পারবে না? তিনি তো মা, অবশ্যই পারবেন। খট করে জানলা বন্ধ করে দিল হৃদ। নিশাত চমকে উঠে নিশাতের হাত শক্ত করে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, জানলা বন্ধ করতে বলেছিলাম, করনি কেন? বাইরে বাতাস, শরীর ঠান্ডা হয়ে গেছে, একটু পর এমনিতেই বাইরে যেতে হবে। কথা শুনো না কেন মেয়ে? কিছু সেকেন্ড সময় নিয়ে হৃদের কথাগুলো শুনল। হেডলাইটের আলো জানলা ভেদ করে হৃদের মুখশ্রীতে পড়ল নিঃসংকোচে। অক্ষি যুগলে ততক্ষণে ভেসে উঠল একরাশ মুগ্ধতা। হৃদের রাগন্তক চোখে যেন মুগ্ধতায় ভরপুর। নিশাতের কাছে তেমনটাই মনে হলো। থমকে তাকিয়ে রইল। সামনে দাঁড়ানো সুঠাম দেহের সুদর্শন পুরুষ তার স্বামী, তার একান্ত ব্যক্তিগত মানুষ।
এই মানুষটার সবটা জুড়ে তার বিচরণ। আচ্ছা, একে কি ক্রাশ খাওয়া বলে? নিশাতের চঞ্চল মন দ্রুত প্রতিবাদ করে বলল, এটা ক্রাশ হতেই পারে না, একে প্রেমে পড়া বলে। নিজের করা প্রতিবাদে নিজেই হতভম্ব হয়ে গেল নিশাত। এত সহজে সে প্রেমে পড়ে গেল কি করে? এর উত্তর আপাতত তা জানতে ইচ্ছে করছে না, তবে ইচ্ছে করছে হৃদের গালের চাপদারিতে হাত বুলিয়ে দিতে। আবেগের বশে হাত উঠিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল হৃদের গালে। মোহনীয় সুরেই বলে উঠল, আপনি অনেক সুন্দর হৃদ। হৃদের হৃদয় জুড়ে শিহরিত হয়ে গেল। বিস্মিত চোখ জোড়া আটকালো নিশাতের মুগ্ধনীয় চোখ যুগলে। নিশাতের নতুন রূপ নিমিষে গ্রাস করে নিল অবিলম্বে। বেসামাল হয়ে গেল মন। ঠোঁট কামড়ে সম্মোহিত হাসল হৃদ। নিশাতের ছুঁয়ে দেওয়া হাত জোড়া বুকে রাখল। তড়িৎ বেগে নিশাতের শরীর কেঁপে উঠল। নিষাক্ত চোখে কয়েক পল্লব চেয়ে রইল। কোমরে আলতো করে চাপ দিয়ে দূরত্ব গুচালো। নিশাতের নরম গালে ওষ্ঠ ছুঁয়ে দিল। নিশাত জড়তার সংকোচে পড়ে গেল। সরে আসার চেষ্টা করলেও মন সায় দিল না। চুপসে দাঁড়িয়ে রইল। হৃদ বেসামাল মনকে দ্রুত সামলে নিল। সময়ের কথা চিন্তা করে নিশাতকে জড়তা মুক্ত করল সে। কাবার থেকে একটা প্যাকেট বের করে নিশাতের হাতে ধরিয়ে দিল। তারা দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নাও, ওয়েদার ভালো না, বৃষ্টি নামলে বের হতে পারবো না। নিশাত প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে খুলে দেখল। শাড়ি দেখে ব্যাক্কেল বনে গেল, পা থেমে গেল। বেগুনি রঙের শাড়িটির দিকে অস্বস্তি নিয়ে তাকিয়ে রইল। নিজেকে সামলে নেওয়ার প্রয়াস করেও ব্যর্থ হলো। এবার কি করবে? শাড়ি তো সে পরতে জানে না। এখন হৃদকে কথাটা কিভাবে বলবে? মনকে প্রশ্ন করতে উত্তর মিলল। সাহায্য চাওয়ার কথা। খান গরম হয়ে গেল নিশাতের। সে শাড়ি পরার জন্য হৃদের সাহায্য চাইবে? ছি ছি, এটা হতেই পারে না। জড়তা নিয়ে হাঁটা ধরলো। চেষ্টা করবে বলে ভেবে নিল। মেয়ে হয়ে জন্মেছে যখন, শাড়ি পরাটা শিখে নেওয়া উচিত ছিল। নিজেকে নিজেই বকে ওয়াশরুমের দরজায় হাত রাখতেই হৃদের গম্ভীর কণ্ঠ কানে এলো, শাড়িটা বাদে বাকি সব পরে এসো। নিশাত কথাটা শুনেও কথা বলল না। দ্রুত ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পিঠ ঠেকিয়ে রাখলো। ঘন ঘন শ্বাস ফেলছে সে। হৃৎপিণ্ড তুমুল গতিতে ধুকপুক করছে। হৃদ তাকে শাড়ি পরিয়ে দিবে। অনুভূতিতে মন ছুঁয়ে গেল। আড়ষ্টতা কাটিয়ে হাত মুখ ধুয়ে নিল। সময় নিয়ে বের হলো নিশাত। হৃদ নিজেও রেডি হয়ে গেছে ইতিমধ্যে। হৃদ পারফিউম স্প্রে করতে করতে আয়নায় তাকালো। থমকে গেল হৃদস্পন্দন। ঝড়ের প্রকট আকার ধারণ করলো বুকের ভেতর। আরশিত চোখ স্থির হয়ে গেল। নিশাত শুধু ব্লাউজ আর পেটিকোট পরে আছে। কিছুক্ষণ আগের পরে থাকা লাল রঙা ওড়নাটা শরীরে পেঁচিয়ে রেখেছে। হৃদ আয়না থেকে চোখ সরিয়ে সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো নিশাতের দিকে। হৃদকে এভাবে তাকাতে দেখে নিশাত আটকে উঠল। ঘৃণায়মান চোখ জোড়া বারবার এদিক সেদিকেই তাকাচ্ছে। হৃদ পারফিউমটা ছুঁড়ে মারল বেডে। স্থির পায়ে হেঁটে গেল নিশাতের দিকে। উত্তেজনায় শরীর কাঁপছে নিশাতের। থামাথামির নাম নেই তার। নিষ্পলক তাকিয়ে থেকে হৃদ নিজেকে সামলালো। পকেট থেকে ফোন বের করে ইউটিউবে ঢুকলো। শাড়ি পরানোর ভিডিও অন করে টেবিলে রাখলো। নিশাতের হাত ধরে টেনে নিজের সামনে আনলো। নিশাত মাথা নিচু করেই আছে। হৃদ শাড়ি হাতে নিয়ে ভিডিও দেখে শাড়ি পরানো শুরু করলো। নিশাত যতটুকু বুঝলো, হৃদ নিজেও শাড়ি পরাতে জানে না, তবে ভিডিও দেখে চেষ্টা করছে। হৃদের হাতের বিচরণ নিশাতের সর্বাঙ্গে। কুচিগুলো ঠিক করে পেটে গুজে দিতেই পৃথক কাঁপন ধরে গেল নিশাতের দেহে। হৃদ আঁচল টেনে নিশাতের গায়ে জড়িয়ে দিল। নিশাত থরথর করে কাঁপছে। বুকের উত্তাচন বেড়ে যাচ্ছে দ্বিগুণ হারে। হৃদ সম্মোহিত চোখে তাকিয়ে নিশাতকে দেখে নিল। অতঃপর মৃদু হেসে পিচল কণ্ঠে বলল, পারফেক্ট। নিশাতের দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্ত করল হৃদ। হৃদের মাতাল করা চাহনি থেকে মুক্তি দিয়ে হাত আঁকড়ে ঘর থেকে বের হলো। নিশাত আর চোখে হৃদকে দেখে নিল। নিশাতের সাথে ম্যাচিং করে হৃদও বেগুনি রঙের টি শার্ট পরেছে। হৃদের স্নিগ্ধ মুখের দিকে তাকালে আজকাল ভালো লাগা ছেয়ে যায় তার। এই অনুভূতির বয়স কত? মাত্র একদিন। অনুভূতির দাপট এত বেশি কেন তবে? নিশাত মৃদু হাসল। কানের পেছনে চুলের একাংশ গুজে দিয়ে বিড়বিড় করেই বলে ওঠে, আপনি আমার প্রশান্তির চাদর হৃদ। আপনার সান্নিধ্যে আজকাল আমি শান্তির নীড় খুঁজে পাই। ঝমঝমিয়ে গগনতলা হয়ে ধেয়ে আসা গুরু গুরু বৃষ্টির শীতল ছোঁয়ায় মত্ত ধরণী। ধুলিমাখা পথে অনবরত বৃষ্টির পরশে ঢেকে গেছে ভ্যাপসা গরম। নিশাত আর হৃদ সবে আরাফের ফ্ল্যাটে এসেছে। পথিমধ্যে বৃষ্টি হয়নি। ঘরে আসা মাত্রই ঝুম বৃষ্টিতে মাতিয়ে নিল পরিবেশ। মাগরিবের আজান পড়ে গেছে।
সন্ধ্যার লালাবো আভা কাটিয়ে খুটখুটে অন্ধকার ছেয়ে গেল ধরণী। নিশাদকে দেখা মাত্রই তুষি লাফিয়ে উঠে জড়িয়ে ধরেছে। এতদিন পর নিজের প্রাণপ্রিয় বান্ধবীর আগমনে তুষির মন খারাপ নিমিষেই উধাও হয়ে গেল। মিসেস আঞ্জুমান তুষিকে হাসতে দেখে স্বস্তি পেলেন। বিকেলে এসেছে পর থেকে মন খারাপ, আরাফও বাসায় নেই। এতক্ষণে মন ভালো হয়েছে দেখে স্বস্তি পেয়েছেন তিনি। নিশাদকে টেনে গল্প জুড়ে দিল তুষি, তবে ওমানের ব্যাপারটা এড়িয়ে গেল। শুধু শুধু শয়তান নাড়া দেওয়ার কোনো মানেই হয় না বলে বিশ্বাস করে তুষি। নিশাদ উসকুস করে মিসেস আঞ্জুমানের দিকে তাকালো। মায়ের মুখভঙ্গি থেকে বোঝা দেয় ভেতরের খবর। তুষির কথার তালে উঠতেও পারছে না। তুষি ফোন আসায় নিশাদ দম ছাড়ল, উঠে গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে পড়ল। মিস আঞ্জুমান চোখ তুলে তাকালো, তারপর আবারও প্লেট সাজাতে ব্যস্ত হলো। নিশাদের মন খারাপ হয়ে গেল। থমথমে গলায় বলে উঠল, কেমন আছো মা? মিসেস আঞ্জুমান ক্রুদ্ধ নয়নে তাকালো। কণিকার ভরার জলগুলো সন্তর্পণে লুকিয়ে ধরা গলায় বলল, জার্নি করে এসেছো, গিয়ে রেস্ট নাও, এখানে তোমার কোনো কাজ নেই। মন ভাঙল নিশাদের। দমিয়ে রাখা কষ্টগুলো উপচে ফেলতে ইচ্ছে করছে। দ্রুত সামলে উঠে কিছু বলতে নিতেই মিসেস আঞ্জুমান কাটকাট গলায় বলে ওঠে, চুপ করে এখান থেকে যাও। আমি আগেও বলেছি এখানে তোমার কোনো কাজ নেই। তুমি এসেছো আরাফের সাথে থাকো, তুষির সাথে থাকো, যা লাগবে বলবে, তবে আমার সাথে কথা বলার চেষ্টা করো না। চলে গেলেন মিসেস আঞ্জুমান। নিশাদ নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে কেঁদে উঠল। গলা ছেড়ে কাদার আগেই সামলে নিল। জানলার ধারে দাঁড়িয়ে আছে তুষি। বিমর্ষ মনে তার কত শত চিন্তা স্থির নেত্রতার বাহিরে আবদ্ধ। সারা সন্ধ্যাটুকু জুড়ে তার কথার ঝুলি খুলেছিল নিশাতের সাথে। শাশুড়ি আর ননদের সাথে গল্পে জমিয়ে বেশ কেটে গেছিল সময়, তবে এখন সময় কাটছে না। মন খারাপ ভিড় করেছে মনে। ইলুর কথাগুলো কর্ণগোচরে বেজেই চলেছে নির্বিকারভাবে। আচানক বিয়ে, আরাফের হুটহাট কাছে আসা, এগুলোতে আদৌ কি প্রেম ছিল? তুষি কেন অনুভব করতে পারল না আরাফ কি তাকে ভালোবাসে না? তার মন কি তবে আরাফকে ভালোবেসে ফেলেছে? এত এত প্রশ্নের ভিড়ে একটার উত্তরও মিলল না। সমস্ত কিছু তালগোল পাকিয়ে ফেলছে। মাথা ঠান্ডা করতে সাহারও নিয়েছে রাতের বেলা, তবুও ফলাফল শূন্য। চুলে পেঁচানো টাওয়ালটা টান পড়তেই চমকে গেল তুষি। নিষ্প্রাণ চোখে পেছনে তাকাতেই দেখল আরাফ তার অতীব কাছাকাছি। অতি নিখুঁতভাবে সযত্নে সুঠাম হাতে আরাফ তুষির চুল মুছে দিচ্ছে। মোহগ্রস্ত লজনে তাকিয়ে রইল আরাফের দিকে। একটা ছোট্ট ভ্রমও করে বসলো। পরক্ষণে তাচ্ছিল্য হেসে মনে মনেই আওড়ালো, এটা হয়তো শুধুই দায়িত্ব, এখানে ভালোবাসার কোনো ঠাঁই নেই। ভাবনার সুতো কাটলো আরাফের তীক্ষ্ণ তেজি কণ্ঠে। এই রাতের বেলা শাওয়ার নিয়েছে কেন? ঠান্ডা লাগলে কি হবে বুঝতে পারছো? তুষির মুগ্ধতা উভে গেল। নরম ঠোঁট এলিয়ে ম্লান হেসে বলল, কি আর হবে, একটু ঠান্ডাই তো লাগবে, মরে তো আর যাব না। ছোট্ট বাক্য একটা। অবলম্বে আরাফের বক্ষস্থল কেঁপে উঠল। অন্তরাত্মা চিৎকার করে উঠল। রাগ সব মাথায় চেপে গেল। টাওয়াল ছুঁড়ে মেরে একদম কাছে গিয়ে দাঁড়ালো। তুষি নির্নিমেষ নয়নেই তাকিয়ে থাকলো। আরাফ তুষির বাজু চেপে দেয়ালের সাথে মিশিয়ে নিল। কণ্ঠের তাপ তীব্র করেই বলে উঠল, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে বলবে আমায়? তোমার চুপ থাকা আমাকে পোড়াচ্ছে, বুঝতে পারছো না? সমস্যার কথা না বললে কিভাবে বুঝবো? তুষি অন্যদিকে তাকিয়ে শূন্য গলায় বলে উঠল, বলেছি তো কিছুই হয়নি, আপনি এত রিয়েক্ট করছেন কেন? সামান্য ঠান্ডাই তো লাগবে, আপনার অস্থিরতা কোনো কারণ নেই। আরাফ হাত ছেড়ে দূরে সরে গেল। ড্রয়ারে কিছু মেডিসিন নড়ে চেড়ে একটা তুলে তুষির দিকে দিল। ভরাট কণ্ঠে বলল, মেডিসিনটা নাও, ঠান্ডায় অ্যালার্জি প্রবলেম হয় তোমার, যার বাধাতে না চাইলে আপাতত করবে না। তুষি বিনা বাক্যে হাত থেকে মেডিসিনটা নিয়ে খেয়ে নিল। গ্লাস রেখে বিছানার একপাশে শুয়ে পড়ল। আরাফ শুধু রক্তিম চোখে তাকিয়ে থাকে। তুষির এই চুপ থাকাটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। লাইট নিভিয়ে শুয়ে পড়ল পাশে। তুষি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আকস্মিক হাতে টান পড়ে। আরাফ হাত ধরে টেনে নিজের দিকে ফিরালো। অতি রুষ্ট কণ্ঠেই বলল, কথা বলো তুষি, আমার কিন্তু সহ্য হচ্ছে না। অযথা রাগারাগি করতে চাই না, কথা বলো। তুষি হাত ছাড়িয়ে নিল রুক্ষভাবে। অতঃপর ঝাঁঝালো কণ্ঠে বলল, বিরক্ত করবেন না, আমাকে ঘুমাতে দিন প্লিজ। আমি বিরক্ত করছি? আরাফের কণ্ঠে অবিশ্বাস। তুষি চোখ সরিয়ে অন্যদিকে ফিরল। আরাফ জেদ নিয়ে বলল, ওকে দেন, যা ইচ্ছা করো।
বিস্তর গগনে আজ সরু চিকন এক চাঁদ উঠেছে। অসংখ্য তারার বিচরণ আকাশ জুড়ে। নিশাতের চোখ জুড়ে বিচরণ করছে আকাশের সেই অসংখ্য তারার মেলায়। নিশিরাতে যখন সবাই ঘুমে কাবু, নিশাত তখন তারা দেখায় ব্যাকুল। চাঁদের আলো আধারের ঘন ঘটায় সরিয়ে মুখরিত করছে নিশাতের মুখপানা। বিষাদের ভারাক্রান্ত মনকে বিদায় দিতে এই আকাশ জুড়ে তারার এক অন্যবদ্ধ ভূমিকা পালন করছে। মায়ের অভিমানী শক্ত কণ্ঠে আঘাত করতে সক্ষম হয়েছে নিশাতের ছোট্ট মনটা। তবু নিজের মনকে বুঝিয়েছে এই সামান্য অগ্রাহ্য তার প্রাপ্য ছিল। মনকে বুঝিয়ে সুঝিয়ে আকাশপানে অক্ষে আবদ্ধ করে নিল। নিশাতের নির্নিমেষ দৃষ্টি আকাশ জুড়ে। আকাশপানে দৃষ্টি রাখতে রাখতেই অদ্ভুত এক ইচ্ছে আবির্ভূত হলো। চাঁদটাকে ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছে জাগলো। হতাশ হলো। এমন অদ্ভুত ইচ্ছে যে পূরণ হবার নয়। তবুও কেন এসব ভেবে নিজেই নিজেকে কষ্ট দেয়? অতি কষ্টে চাপা দীর্ঘশ্বাস ফেলল। উন্মুক্ত কোমরে হাতের ঠান্ডা পরশে এলোমেলো হয়ে গেল তার সর্বাঙ্গ। ঢেউয়ের ন্যায় গর্জে উঠল নিশাতের হৃৎপিণ্ডের এক একটি অংশ। ঘাড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ছোট ছোট পরশ বুলিয়ে দিচ্ছে হৃদ। সারা কায়ায় ঝিলিক দিয়ে উঠছে। নিজেকে সামলে উঠতে না পেরে ডান দিকে মৃদু হেলে পড়তে নিলে পেটের চাপ প্রগাঢ় হয়। হৃদ ঠোঁট ছুঁয়ে নিশাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। ক্ষণিকের জন্য মনের উচাটন শান্ত হয়। ঘন ঘন দুবার শ্বাস ফেলে আকাশে সেই সরু চাঁদের দিকে মনোযোগ দেয়। কয়েক মুহূর্ত অবিলম্বে চলে যায়। হৃদের উত্তপ্ত নিঃশ্বাস বক্ষস্থল কাঁপিয়ে দিচ্ছে। শক্ত হলো। ভেতর প্রলয়কে সামলে নিয়ে আলতো সুরেই বলে উঠল, চাঁদটা আজকে এত সুন্দর লাগছে কেন? কারণ আজ আমার দূরত্বমা মুগ্ধ হয়ে চাঁদ দেখছে। ঝট করে পেছনে ফিরল নিশাত। মন্ত্রমুগ্ধের ন্যায় চোখ বুলালো হৃদের ম্লান হাসি মুখের দিকে। চোখ দুটোর দিকে তাকিয়ে স্থির হলো নিশাতের ডাগর ডাগর আঁখি। নেশাক্ত ঘোর লাগা চাহনিতে গলা শুকিয়ে গেল। পুনরায় সামনে ঘুরল। হৃদের হাত জোড়া যেটা তার পেটে বিচরণ করছে তার উপর আলতো করে হাত রাখলো। আকাশের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ধীর গলায় অদ্ভুত আবদারের সুর টানলো, চাঁদটাকে ছুঁতে পারলে ভালো হতো। পরক্ষণে মৃদু শ্বাস টেনে বলল, কিন্তু চাঁদ তো ছোঁয়া যায় না। আফসোস, ছুঁয়ে দিতে পারলে কত ভালো হতো, তাই না? হৃদ ঠোঁট প্রসারিত করে হাসল। নিশাতের অদ্ভুত সব ইচ্ছেরা তার ভেতরের অনুভূতিতে নাড়িয়ে দিচ্ছে। কোনো প্রকার জড়তা ছাড়াই নিশাত কথা বলছে। হৃদ ক্ষীণ হাসল। স্মিত হেসে পুনরায় ওষ্ঠদ্বয় এগিয়ে নিয়ে গেল কানের কাছে। কানের পিঠে চুমু খেয়ে পুনরায় গলায় মুখ ডুবাল। তাজ্জব বনে গেল নিশাত। হৃদের করা হুটহাটি স্পর্শে যে সে তার হৃদগহ্বরে তুমুল ঝড় নামে। তার খবর কি আছেই লোকের? মস্তিষ্ক জানান দিল স্পর্শগুলো ক্ষণে ক্ষণে গাঢ় হচ্ছে। আবেগী মন সইতে পারল না সেই স্পর্শ। আকাশসম লজ্জা নিয়ে জড়িয়ে ধরল হৃদকে। চুলের ভাঁজে হাত বুলিয়ে নিষাক্ত গলায় বলল হৃদ, কে বলেছে চাঁদকে ছুঁয়ে দেওয়া যায় না? এই যে ছুঁয়ে দিলাম। নিস্তব্ধ হয়ে গেল নিশাত। নির্বিকার ভাবে লেপ্টে রইল হৃদের প্রশস্ত বুকে, যে জায়গাটা জুড়ে তার নিদারুণ অধিকার। হৃদের বেসামাল ধুকপুকানি কানে যেতেই বুকে মাথা রেখে অস্পষ্ট সুরে বলে ওঠে, একটা কথা বলি? হাজারটা বলো দূরত্বমা। হৃৎপিণ্ড স্বাভাবিক করতেই সরে গিয়ে পেছনে ফিরল। মনের ভেতরে রাখা পাহাড় সমান কষ্ট নিয়ে শুধালো, আপনি কেন এত ভালো রে? কেন ক্ষমা করে দিলেন আমায়? আপনাকে দেওয়া কষ্টগুলো তো বিশাল ছিল, তবুও কেন আমায় ক্ষমা করে দিলেন? কেন আগলে নিলেন আমায়? আমি কি সত্যি আপনার ক্ষমার যোগ্য? হৃদের প্রতি উত্তর এলো না। নীরব হলো পরিবেশ। উত্তর জানার অপেক্ষায় ব্যাকুল হলো নিশাতের মন। ঘূর্ণায়মান চোখে অপেক্ষার প্রহর গুনতে ব্যস্ত সে। অবশেষে সমস্ত অপেক্ষা কাটিয়ে কানে এলো হৃদের ফিচেল কণ্ঠ, চাঁদকে দেখেছো? চাঁদের বুকে কিন্তু অজস্র কষ্ট। কখনো কালো মেঘে ঢেকে যায়, আবার কখনো জ্যোৎস্না ছড়ায়। তবুও সে জ্যোৎস্না ছড়িয়ে হাসে, কারণ সে আকাশকে ভালোবাসে। রাঙা হয়ে গেল নিশাতের গাল। চোখ জোড়া পানিতে ভরপুর। টলমল চোখে সামনে তাকিয়ে রইল। ইচ্ছে করছে পুনরায় লজ্জার বিরুদ্ধে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হৃদের বুকে। সংকোচার অনুশোচনায় পারল না। হৃদ তাকে এত ভালোবাসে, অথচ তার বদলে প্রাপ্য অধিকারটুকু সে দিতে পারেনি। হৃদ বোধহয় বুঝল নিশাতের মনের খবর। হুট করেই কোলে তুলে নিল। আকস্মিক ভয় পেল নিশাত। গলা জড়িয়ে ধরতে হৃদ ঘরে যেতে যেতে
নিরলস ম্লান গলায় বলল, অপেক্ষাটা সেই করে যে ভালোবাসতে জানে। অযথা অনুশোচনায় ভুগতে হবে না। তবে দেখো দূরত্বমা, অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয়ে যায়। এক বৃষ্টি স্নাত সতেজ প্রভাত, দিবাকরের খিলখিলানো হাসিতে মুখরিত দিগন্ত, দিনের রোশনাইতে চকচক করছে আধভেজা মৃত্তিকা। রাতের তুমুল বর্ষণের পর মিহি মিহি রোদেরা ভিড় করছে। তুষি জানলার পর্দাগুলো মেলে দিল দুপাশে। মেঘের ফাঁকে ফাঁকে রোদের মৃদু আলো আছড়ে পড়ল তুষির মুখে। হাত দিয়ে রোদের সরু আলো ঢাকার তীব্র চেষ্টা করল। নিচ থেকে হর্নের আওয়াজ কর্ণগোচর হতেই পা উঠিয়ে নিচে তাকালো। একটু দূরে খয়েরি রঙের গাড়িটি নজরে পড়তেই সরে গেল জানলা থেকে। টেবিল থেকে ব্যাগ কাঁধে নিয়ে দ্রুততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখে নিল। সব ঠিকঠাক আছে। ঘর থেকে বেরোতে গিয়ে আবারও থেমে গেল। গলার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। অসহ্য, আইডি কার্ডটাই পরেনি। ব্যাগে হাতড়ে আইডি কার্ডটা বের করে গলায় ঝুলালো। ঘর থেকে বেরিয়ে সর্বপ্রথম রান্নাঘরে গেল। মিসেস আঞ্জুমান রহিমা আন্টিকে বলে দিচ্ছেন কি কি রান্না করতে হবে। তুষি রান্নাঘরে উকি দিয়ে মিসেস আঞ্জুমানের উদ্দেশ্যে বলল, আমি বেরোচ্ছি মা। মিসেস আঞ্জুমান ফিরে তাকালেন। কলেজ ড্রেস পরিহিত তুষিকে দেখে মুচকে হাসলেন। বললেন, আচ্ছা যাও, রিত গাড়ি নিয়ে এসেছে? হ্যাঁ, জানালা দিয়ে দেখলাম মাত্র। মিসেস আঞ্জুমান ভাবনায় মত্ত হলেন। রুষ্ট গলায় বললেন, আরাফ তো অনেক সকালেই বেরিয়ে গেল। দুদিন ধরে ছেলেটা শুধু কাজ কাজ করছে। সবে এক্সামটা শেষ করলো। পড়াশোনা শেষ করতে না করতেই এখন আবার কাজে লেগে গেল। বিয়ের 1 সপ্তাহ হলো সবে, এখনই এত কাজ নিয়ে ব্যস্ত। না হলে বিয়ের পর প্রথম তুই আজকে কলেজে যাচ্ছিস, তোকে তো পৌঁছে দিতে পারতো। তুষি সঙ্গোপনে ভেঙচি কাটল। এই লোকের কি আর সেই খেয়াল আছে? 1 সপ্তাহ ধরে যে সে মুখ লটকিয়ে আছে তারই তো খবর নেই। তুষি কাঁধের ব্যাগ ঠিক করে মেকি হেসে বলল, সমস্যা নেই তো, উনি কাজই করুক, ওনাকে এইসবই মানায়। আমি বরং প্রতিদিন রিত ভাইয়া আর নিশাতের সাথেই যাব। আচ্ছা আমি যাই। তুষি চটজলদি নিচে নেমে গেল। মেন ডোর পেরিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পেছনের বাম দিকের দরজাটা টেনে উঠে বসতেই নিশাত মৃদু হাসল। তুষিও দাঁত বের করে হাসে। রিত গাড়ি স্টার্ট দিতে তুষি নিশাতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। নিশাত বেশ ফুরফুরে মেজাজে আছে। দেখলেই বোঝা যাবে। তুষি মনোযোগ দিয়ে নিশাতের চোখের দিকে তাকাল। স্নিগ্ধ চোখ জোড়া যে সামনের সিটে বসে থাকা হৃদের পানে নিবদ্ধ বুঝতে পেরে বাঁকা হাসল তুষি। গা ঘেঁষে কিছুটা বসলো নিশাতের সাথে। নিশাত তখন মোহনীয় চোখে তাকিয়েছিল হৃদের দিকে। তুষি ইনিয়ে বিনিয়ে না বলে সোজা সাপটা ফিসফিস করেই বলল, এটা কি দেখছি নিশু? তোর চোখ কোথায় গিয়ে আটকে আছে? আমি কি স্বপ্ন দেখছি? নিশাত ভ্রু কুচকে তাকালো। কথার অর্থ না বুঝে জিজ্ঞেস করলো, এর মানে কি? মানে আবার কি? রিত ভাইয়ার দিকে তাকিয়ে আছিস কেন? বিয়ে নাকি করতেই চাস না? এখন আবার চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? নিশাত বিব্রত হলো আর চোখে হৃদের দিকে তাকালো। হৃদ মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। পেছনে তার ব্যাপারে করা আলোচনায় কান নেই তার। নিশাত স্বস্তির শ্বাস টেনে তুষির দিকে তাকিয়ে বলল, তাকিয়েছিলাম না, চোখ পড়ে গিয়েছিল একটু, আর তখনই হয়তো দেখেছিস তুই। তুষির ভীষণ হাসি পেল। নিশাত ধরা পড়ে গিয়ে কি সব বোকা বোকা কথা বলছে। তুষি হাসি আটকে পিঞ্চ মেরে বলল, তার রিত ভাইয়া বুঝি বেশি আদর করে? কোন মুহূর্তের কথা ভেবে এভাবে জামাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিলি? আদরের পরিমাণটা কি একটু বেশি হয়ে গেল? নিশাতের কান গরম হয়ে গেল। বিভ্রান্তি নিয়ে তাকালো তুষির দিকে। তুষির ঠোঁট জুড়ে বাঁকা হাসি। লজ্জা নিবারণ করে চোখ রাঙিয়ে কিছু বলতে নিতেই হৃদের কণ্ঠে থমকে গেল। মুখের কথা গলায় আটকে গেল। হৃদ সামনে তাকিয়ে জোরালো গলায় বলল, তুমি কি আমাকে কিছু বললে তুষি? মনে হলো ডাকলে। নিশাত সিটে হাত চেপে দ্রুত অন্যদিকে তাকালো। তুষি সোজা হয়ে বসে নিঃসংকোচে হাসি গলায় বলল, বলেছিলাম তো ভাইয়া, আমার মনে হয় নিশাত বোধহয় আপনার প্রেমে পড়ে গেছে। এসেছি পর থেকে আমার দিকে একবারও তাকায়নি, আপনার দিকে তাকিয়েছিল তো ছিলই। আবার যখন জিজ্ঞেস করলাম তখন অস্বীকার করে সেটাই জিজ্ঞেস করেছিলাম, এত প্রেমের কাহিনী কি? নিশাত দম বন্ধ করা পরিস্থিতিতে পড়ে গেল। দ্রুত দৃষ্টি সরিয়ে বাইরে তাকালো। কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে তার। তুষিকে টেনে এক চড় লাগাতে ইচ্ছে করছে। একটুও লাজ লজ্জা নেই।
কি সব কথা বলছে, ছি। নিশা তার চোখে সামনে তাকালো। আয়নায় তাকাতে দৃষ্টি বদল হলো। হৃদ বাঁকা হাসছে। নিশা দ্রুত চোখ খিচে অন্যদিকে তাকালো। বুকে হাত রেখে দ্রুত নিঃশ্বাস ফেললো। বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনার মতো আপনার ভালোবাসাও ভয়ঙ্কর হৃদ। দুটোই সহ্য করার ক্ষমতা আমার নেই। রৌদ্রদগ্ধ হয়ে গেল পরিবেশ। সেই রোদের দিকে তাকিয়ে অবাক হলো তুষি। কাল রাতে তুমুল বর্ষণের পর এই রোদ কি আসলেই মানানসই? তুষি হকচকিয়ে আকাশের পানে তাকিয়ে রইল। এই বৃষ্টি, এই রোদ। তুষি ক্লাস শেষ করে কলেজ থেকে বের হলো। নিশাদের ক্লাস শেষ হয়নি, একটা গ্রুপিং সাবজেক্ট আছে ওর। তুষি আগেই বেরিয়েছে। তাছাড়া নিশাদকে নিয়ে যেতে হৃদ তো আসবেই। সবাইকে আর আরাফের মতো জাদরেল নাকি? হ্যাঁ। তুষি মুখ ভেঙচি দিয়ে হাঁটা ধরলো। রাস্তার কোণ ঘেঁষে হাঁটতে হাঁটতেই মাথায় ঘুরপাক খেলো গত 1 সপ্তাহের কাহিনী। এই 1 সপ্তাহ তুষি আরাফের থেকে পালিয়ে পালিয়েছিল। পালানোর অর্থ হলো এই যে সে বুঝতে চেয়েছে আরাফ তার দূরে থাকায় কষ্ট পায় কিনা। কিন্তু আরাফ এই 1 সপ্তাহ কাজ নিয়ে এতই ব্যস্ত ছিল যে এই দূরত্ব ঘুণাক্ষরেও টের পায়নি সে। হয়তো পেয়েছে, কিন্তু তাতে হয়তো কিছুই আসে যায় না তার। তুষি হাঁটতে হাঁটতে রাস্তার মোড় ঘুরি মেন রাস্তায় নামলো। চিন্তায় এতটাই বিভোর হয়ে আছে যে বুঝতেই পারল না মেন রাস্তায় দানব আকৃতির একটা বাস চলছে। তুষি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝ বরাবর চলে গেল। ডান দিক থেকে আসা প্রচন্ড গতিতে একটা ট্রাকের ঠিক মাঝ বরাবর পড়ল তুষি। চমকে চিৎকার দেওয়ার পূর্বে আছড়ে পড়ল আরাফের বুকে। ধুকপুকানির তীব্র আওয়াজে তুষির চোখ মুখ অন্ধকার হয়ে গেল। শার্ট খামচে ধরেই চোখ মুখ খিঁচল তুষি। আরাফ বিমর্ষ হয়ে জড়িয়ে ধরল তুষিকে। হার্ট এতই দ্রুত বিট করছে যে তুষি হয়তো শুনতে পাচ্ছে সে হৃদস্পন্দন। ট্রাক ড্রাইভার মাথা বের করে কিছুক্ষণ চেঁচামেচি করে চলে গেল। আরাফ নিজেকে সামলে ঠেলে সরালো তুষিকে। চল শক্ত করে তুষির বাহু খামচে ধরল। তীব্র তেজে ধমকে উঠে বলল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? রাস্তার মাঝখানে হাঁটছিল তুমি, কি হতে যাচ্ছিল বুঝতে পারছো? ইচ্ছে করছে চড়িয়ে দাঁত ফেলে দে, কিন্তু তাও করতে পারবো না। তোমার তো আবার আমার সব কিছুতেই বিরক্তি লাগে। তুষি মাথা নিচু করে চোখ বন্ধ করলো। কত বড় একটা বিপদ হতে হতে বেঁচে গেল। তুষিকে চুপ থাকতে দেখে আরাফ আরো রেগে গেল। বাহু থেকে 1 হাত সরিয়ে গাল চেপে মুখ উঁচু করলো। জোরে শ্বাস টেনে ধমকে সুরে বলল, কথা বলে ইডিয়েট, মন কোথায় তোমার? কি হয়েছে? 1 সপ্তাহ ধরে দেখছে, কিছু বলছি না বলে ভেবো না ছেড়ে দিব। তুষি ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে রইল। আরাফ রাগান্বিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করে নিচু হয়ে কোলে তুলে নিল তুষিকে। তুষি লজ্জায় অবাকে বিমূঢ় হয়ে গেল। কি করছে রাস্তার মধ্যে এলো? তুষি আরাফের বুকের শার্ট টেনে নিচু গলায় বলল, মাথা কি খারাপ হয়ে গেছে? কি করছেন? হালকা পাতলা পেয়ে এভাবে হুটহাট করে কোলে তুলে নেবেন? এটা কেমন কথা? নামান, আমি কিন্তু চিল্লিয়ে বলবো আপনায় মেয়ে ধরা। আরাফ গরম দৃষ্টিতে তুষির দিকে তাকিয়ে সামনে এগিয়ে গেল। তুষিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও সিটে বসে পড়ে। তুষি গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝলো আরাফ ডোর লক করে দিয়েছে। রাগে মাথা ফেটে যাচ্ছে তুষির। আরাফ গাড়ি স্টার্ট দিতেই তুষি ফুঁসে উঠল, আপনি কি পেয়েছেন আমাকে? যখন যা ইচ্ছা করবেন। আমি কিন্তু চেঁচিয়ে উঠবো বলে দিলাম। গাড়ি থামান, আমি একাই বাসায় যাব। আপনার সাথে আমি কোথাও যাবই না। আরাফ ভাবাবেগ গলায় বলল, তুমি যাবে, তোমার ঘাড় সহ যাবে। তুষি মেজাজ দেখিয়ে বলল, ঘাড় কেটে নিয়ে যান, তবে আমি যাব না। আমার পাও যাবে না, হাতও যাবে না। শরীর থেকে ঘাড় আলাদা করে নিয়ে যাবেন। গাড়ি থামান, আমি নামবো। গাড়ি থামাবেন নাকি আমি জানালা দিয়ে লাফ দিব? আরাফ দ্রুত বেগে গাড়ি থামালো। তুষির ঠোঁটে বিস্তর হাসি ফুটলো। আরাফকে ব্ল্যাকমেল করা গিয়েছে ভেবেই উৎফুল্ল হয়ে গেল মন। যাক, এই টিক্সটা কাজে লেগেছে। তুষি ভাব নিয়ে বলল, গুড জব। নিন, এবার গাড়ির লক খুলুন, আমি নামবো। তুষি কথা বলতে দেরি আরাফের তুষিকে টান দিয়ে নিজের বুকে ফেলতে দেরি হলো না। তুষি চমকে গেল ব্যাপক। আরাফ এমন ভাবে তুষিকে টান দিয়েছে যে তুষি একদম আরাফের কোলের উপরেই উঠে গেছে, অথচ আরাফ নিজের সিটেই আছে। আরাফ গম্ভীর দৃষ্টিতে তুষির চোখের দিকে তাকালো। তুষির বেসামাল হৃদস্পন্দন ক্রমাগত উতলা হয়ে যাচ্ছে। আরাফের চাহনি গভীর হতেই তুষির মস্তিষ্কে চাপ লাগলো। ঘটনাক্রমে ঘুরে সেই দিনের কথাই মনে পড়ল। সেদিনও তো আরাফ তাকে গাড়িতে আজকে এমন কিছুই করবে।
তুষির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নিনিমেষ দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে কম্পিত সুরে জিজ্ঞেস করলো, কি কি চান আপনি? তোমার কি মনে হয় কি চাইতে পারি? তুষির অযথাই শরীর কাঁপিয়ে উঠল। হাত জোড়া ক্রমশ শক্ত হয়ে ধরছে আরাফের আকাশি রঙার শার্টটা। আরাফ তুষির কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিল। তুষি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আরাফ তুষির কপাল থেকে নেমে নাকে স্পর্শ করল। হাতের স্পর্শ এসে থামলো তুষির ঠোঁটে। কম্পায়মান ঠোঁট জোড়ায় গভীর দৃষ্টি নিক্ষেপ করলো আরাফ। তুষির ভয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। আরাফের স্পর্শে সে গভীরভাবে ভালোবাসা খোঁজার চেষ্টা করল, তবে অনুভূতির তীব্র অনলে সেসবে মাথা লাগাতে পারল না। আরাফ বৃদ্ধাঙ্গুল দিয়ে তুষির ঠোঁট ছুঁয়ে দিল। তুষি পুনরায় আঁকড়ে ধরল আরাফের বাহুর কাছে শার্ট। আরাফের নিঃশ্বাস আছড়ে পড়ছে তুষির সমস্ত মুখশ্রীতে। নেশালো মাদকতা মিশ্রিত কণ্ঠ শ্রবণ হলো তুষির ততক্ষণে।